প্লিজ আমার বউকে নষ্ট করবেন না, পায়ে পড়ি আপনাদের। ওর ইজ্জত ভিক্ষে চাইছি। চিৎকার করে কতগুলো বখাটেদের উদ্দেশ্যে কথাগুলো বলল অনেক, কিন্তু ওর কোনো অনুরোধ কানে তুলছে না মানুষরূপী পশুগুলো। অন্ধকার রাস্তায় ফেলে ওর স্ত্রীর পরিণীতাকে দলবদ্ধভাবে ভোগ করে চলছে। হঠাৎ দল থেকে একটা লোক বলে উঠল, এই কেউ ওর মুখটা বন্ধ কর। কেউ ভুল করেও এখানে চলে আসলে কী হবে বুঝতে পারছিস? এই জঙ্গলের রাস্তায় কে আসবে বস? কি যেন বলো না, মেলা প্যাচ প্যাচ করছিস। যা করছিস তাই কর, গিয়ে মুখটা চেপে ধর। রফিক, রাহাত, তোরা দুজনে যা। এরপর ভিড়ের মাঝখান থেকে চরম অনিচ্ছা সত্ত্বেও দুজন লোক গিয়ে অনেকের মুখটা চেপে ধরল। ছটপট করতে থাকে অনেক, প্রাণপণে চেষ্টা করে চলছে চিৎকার করে জানান দিতে যে তার স্ত্রীকে একদল শকুন ভোগ করছে। কেউ যেন এসে সাহায্য করে। লোক দুটো এদিকে অনেকের মুখ চেপে ধরে আছে, অন্যদিকে বারবার সামনের দিকে তাকাচ্ছে। আজ প্রচুর ক্ষুধার্ত মনে হচ্ছে এই দুজনকে। একজন লোক অপরজনকে বলল, ভাই কি করবি? আর যে কন্ট্রোল করতে পারছি না। কী আর করব, বসের কথা না শুনলে এখানেই মেরে রেখে দেবে। তাই বলে ওরা খাবে, আমরা চেয়ে চেয়ে দেখব? একটা কাজ করি, এটাকে গাছের সাথে বাঁধি, তারপর মুখে কিছু একটা গুঁজে দিলেই আওয়াজ বন্ধ হয়ে যাবে। ঠিক বলছিস, চল তাই করি। লোক দুটো অনেককে একটা গাছের সাথে বেঁধে তারপর রুমাল মুখে গুঁজে দিল। তারপর নিজেরা গিয়ে ভিড়ের ভিতরে সামিল হলো। এদিকে যন্ত্রণার সমানে চিৎকার করে যাচ্ছে পরিণীতা, অনেক বাঁচাও, ওরা শেষ করে ফেললো আমায়, অনেক বাঁচাও। 5-6 জন যুবকের হাতে নিজেকে ধর্ষণ হতে দেখে হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে তার, সাথে শারীরিক যন্ত্রণা তো আছে। অনেক চোখ দুটো বড় করে হাঁপাতে থাকে। কিছুক্ষণ নিজেকে এই শক্ত বাঁধন থেকে মুক্ত হতে পারছে না। এদিকে স্ত্রীর আত্মচিৎকার অনেকের বুকটা এফোর ওফোর করে দিচ্ছে। সারা শরীর ঘেমে একাকার ওর। আজকে পরিণীতার গিফট করা নতুন শার্ট ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে। এদিকে অনেকের কিনে দেওয়া পরিণীতার শাড়ি মাটিতে লুটেপুটে খাচ্ছে। আসলে আজকে ওদের দুজনের প্রথম বিবাহবার্ষিকী ছিল। বিবাহবার্ষিকী পালন করে দুজনে বাসায় ফেরার সময়ে এই অপ্রত্যাশিত দুর্ঘটনা ঘটে। একটু পরে সবাইকে চমকে দিয়ে দূর থেকে একটা শব্দ ভেসে আসে, সাথে আলোর দুটি। হ্যাঁ, এটা তো গাড়ি হবে, তার মানে নিশ্চয় কেউ এদিকে আসছে। সর্বনাশের শেষ প্রান্তে এসে মনের ভিতরে এক ক্ষীণ আশার সঞ্চার হয় অনেক আর পরিণীতার। গাড়িটা কাছাকাছি আসতে বখাটে গুন্ডাগুলো পরিণীতাকে ছেড়ে দৌড়ে পালিয়ে যায়। তারপর গাড়ি থেকে গোটা কয়েক 20-22 বছরের ছেলে আর মেয়ে নেমে আসে। মেয়েগুলো ছুটে যায় পরিণীতার কাছে, আর ছেলেগুলো অনেককে কাছে গিয়ে ওকে বন্ধনমুক্ত করে। অনেক সশব্দে প্রকট এক চিৎকার জুড়ে দেয়, তার স্ত্রীর কাছে ছুটে গেল। এতক্ষণে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে পরিণীতা। অনেক ওকে কোলে তুলে জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হলো না। পারি, প্লিজ কথা বলো, চুপ করে থেকো না, প্লিজ কথা বলো আমার সাথে। ভাইদের আমাদের হাসপাতালে যেতে হবে, নয়তো আপনার স্ত্রীকে বাঁচানো যাবে না। আর আপনার অবস্থা তো মোটেও ভালো নয়, আপনারও ট্রিটমেন্ট দরকার। ছেলে মেয়েগুলোর ভেতর থেকে কেউ একজন বলল, তোমরা আমার কথা ভেবো না, আমার স্ত্রীকে বাঁচাও। আমার যা হবার হোক, ওর কিছু হলে নিজেকে ক্ষমা করতে পারবো না। ছেলেমেয়েগুলো সেন্সলেস পরিণীতাকে ধরে গাড়িতে তুলব, এরপর অনেককে উঠতে বলে। এরপর হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। হাসপাতালে পড়ে রইল রক্তের ছোপ ছোপ দাগ, আর সাথে কতগুলো কাচের টুকরো, ভাঙা চুরি। হাসপাতালে পৌঁছে দেয় পরিণীতার অপারেশনে থিয়েটার নিয়ে যাওয়া। ওর কন্ডিশন দেখে ডাক্তাররা শঙ্কিত। বেশ বাজেভাবে ধর্ষণ করা হয়েছে ওকে, দেখলে গা শিউরে ওঠে। ছেলেমেয়েগুলো সবাই বিদায় নিয়ে চলে গেল। এদিকে অনেকেও একটা কেবিনে শিফট করা হলো, সেখানেই ওর কাটাছাড়া ট্রিটমেন্ট করা হলো। এই মুহূর্তে সবার অ্যাটেনশন পরিণীতার দিকে, তাই অনেককে বিষয়টা কেউ সিরিয়াসলি নিচ্ছে না। তখন রাত 11টায় একটা লোক চাদর মুড়ি দিয়ে অনেকের ক্যাবিনে ঢুকে পড়ল। তখন কেউ নেই আশেপাশে। লোকটাকে দেখে ধরপড় করে উঠে বসলো অনেক। কে কে আপনি? লোকটা চাদরটা মুখ থেকে সরিয়ে নেয়। এ কি তুমি? তুমি এখানে এসেছো কেন? মাথা কি ঠিক আছে? অনেক অবাক হয়ে প্রশ্ন করে। আপনার কাজ তো করে দিয়েছি স্যার, এবার ভালোই ভালোই টাকাটা মিটিয়ে দিন। তাই বলে এইখানে এইভাবে চলে আসবে? কেউ দেখলে কী হবে বুঝতে পারছো? কিছু হবে না, টাকাটা যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি কেটে পড়বো এখান থেকে। অনেক পকেট থেকে একটা টাকার বান্ডিল বের করে লোকটার দিকে ছুঁড়ে মারে। লোকটা টাকা পেয়ে লোকটার মুখে হাসি ফুটে উঠল। সে বেরিয়ে যাবে, ঠিক তখনই অনেক তাকে পেছন থেকে ডাক দিল, থ্যাঙ্কস, আমার ওয়াইফকে যেভাবে বলেছিলাম তার থেকে বেশি বাজেভাবে রেপ করার জন্য। তোমরা নিজেরাও জানো না কত বড় উপকার করলে আমার। অনেকের ঠোঁটে বিশ্রী হাসি রেখা। এই দুনিয়া অনেক মানুষ দেখেছি, কিন্তু আপনার মতো অদ্ভুত কাউকে এই প্রথম দেখলাম। নিজের বউয়ের লোক লাগিয়ে ধর্ষণ করায়, এখন তুমি আমায় জ্ঞান দেবে?
না, এমনি বলছি। আমার আর কি দায় পড়েছে আপনাকে জ্ঞান দেবে। তবে একটা বিষয় ভেবে আমার ভালো লাগছে। কি? আগে ভাবতাম আমার থেকে খারাপ মানুষ বোধহয় এই দুনিয়ায় নেই, কিন্তু আজ আমার সেই ভুলটা কিছুটা হলেও ভাঙলো। এখান থেকে যাবে নাকি আমাকে না ফাঁসালে শান্তি হচ্ছে না তোমার? অনেক রেগেমেগে লোকটাকে উদ্দেশ্য করে বলল। লোকটা কিছু না বলে বেরিয়ে যায়। একটু পরেই কেবিনে একজন নার্স ঢোকে। তার হাতে কিছু মেডিসিন দেখে অনেক তাকে দেখে আমার ভালো স্বামীর নাটক শুরু করে। সিস্টার, আমার ওয়াইফের কোনো আপডেট? ও কেমন আছে? এখনও অপারেশন চলছে, আপনি একদম টেনসড হবেন না। আমি সবসময় আপনাকে সকল আপডেট দেবো। আপনি নিজের খেয়াল রাখুন প্লিজ। অনেক মাথা নাড়ালো। নার্স অনেকগুলো কিছু মেডিসিন আর একটা ইঞ্জেকশন দিয়ে বেরিয়ে যায়। 2 দিন পর অনিক এখন মোটামুটি সুস্থ। তাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। পরিণীতাকে অবজারভেশনে রাখা হয়েছে। অনিকের বাবা মা এখনও হাসপাতালে আছেন। ওনারা ছেলে আর স্ত্রীর খবর শুনে মনফলের বাড়ি থেকে ছুটে এসেছেন। এখন রাত প্রায় 9টা। হাতে 1 কাপ কফি নিয়ে অনিক ওর রুমে বসে আছে। পাশে একটা সিগারেট বক্স আর লাইটার। কফির কাপটা রেখে লাইটারের দিকে হাত বাড়ায়। তারপর ওয়ালেট থেকে ওর আর পরিণীতার একটা ডুয়েল ছবি বের করে চোখের সামনে ধরল। লাইটারটা অন করে ছবিটার নিচে ধরে। মুহূর্তে আগুন জ্বলে উঠল। প্রথমে সেই আগুনে পরিণীতা, পরে অনেক জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। অনেক নিজেও জুতো দিয়ে সেই পোড়া ছাই মারাতে থাকে। ক্রোধ আর আগুন জ্বলতে জ্বলতে শব্দগুলো উচ্চারণ করে অনেক। কে জানে পরিণীতার প্রতি কিসের এত রাগ, ওর কিসের এত ক্ষোভ। এর মধ্যে হঠাৎ একটা আওয়াজ চমকে উঠল অনেক। কিচেন থেকে যেন আওয়াজ আসলো। অনেক কিচেনের দিকে ছুটে গেল। লাইটটা অন করতে দেখলো একটা কাচের জগ ভেঙে টুকরো টুকরো হয়ে আছে। তার পাশেই কারো পায়ের জুতোর ছাপ। অদ্ভুত তো, এখানে এই জুতোর ছাপ এলো কী করে? এটা তো আমার জুতো নয়, আর এই বাড়িতে আমি ছাড়া কেউ নেই। মনে মনে বলে উঠল অনেক। মেঝের উপরে হাঁটু গেড়ে বসলো অনিক। তারপর টুকরোগুলো সাবধানে এক জায়গায় জড়ো করে থাকে। অনেককে চমকে দিয়ে আবারও একটা আওয়াজ হয়। না, এবার আর কিচেন থেকে নয়, আওয়াজটা উপরের ফ্লোর থেকে আসলো। কাচের টুকরোগুলো ওখানেই রেখে ফেলে উপরের ফ্লোরের দিকে ছুটে যায় অনেক। নিজের রুমে ঢুকেই আঁতকে ওঠে সে। রুমের কাছের জানালাটা পুরো ভেঙে আছে। মনে হচ্ছে কেউ এটা ভেঙে দিয়ে নিচে ঝাঁপ দিয়েছে। ভয় আর আতঙ্কে গলা শুকিয়ে যেতে লাগলো অনেকের। ওর ভয়ের মাত্রা আরও বাড়িয়ে দিল বিদ্যুৎও যেন নিজেকে গুটিয়ে নিল। অনেক হাতে একটা টর্চ নিয়ে ধীরে ধীরে জানলার দিকে এগিয়ে গেল। ভাঙা অংশ দিয়ে বাইরে তাকাতে থেকে একটা মহিলা বাড়ির পেছনে দাঁড়িয়েছে। যাকে দেখতে অনেকটা পরিণীতির মতো। অনেক আর নিজের উত্তেজনা সংবরণ করতে পারল না। টর্চের আলোতে প্রাণপণে ছুটে চলে। তারপর পেছনে আসতে দেখে মহিলা বাগানের ভিতরে ঢুকে গেল। অনেকও তার পিছু নিল। অনেক চেষ্টা করে তার নাগাল পাচ্ছে না। একটু পর ধরতেও পারছে না মেয়েটাকে। অনেক ভালো করে জানে এটা পরিণীতি। আর যাই হোক, নিজের স্ত্রীকে চিনতে ভুল হতে পারে না ওর। পারি, দাঁড়াও বলছি। আমাকে এইভাবে ভয় দেখাতে পারবে না তুমি। মেয়েটা ওর কথায় যেন কোনো ভ্রুক্ষেপ না করে ছুটে চলছে। তুমি না অসুস্থ ছিলে, তাহলে এখানে আসলে কি করে? দেখো, আমি বলছি থেমে যাও, ভালো হচ্ছে না কিন্তু। মেয়েটা অনেককে অবাক করে দিয়ে উল্টো রাস্তা ধরলো। তারপর আবার অনেকের বাড়ির দিকে ছুটতে শুরু করে। অনেক বরাবরের মতো তার পিছু নেয়। বাড়ির গেটের সামনে আসতেই পুরো ধাঁধার ভেতরে পড়ে যায় অনেক। কোথাও দেখা যাচ্ছে না পরিণীতিকে, অথচ একটু আগেই তার সামনে ছিল। একটা বিষয় কিছুতেই মাথায় আসছে না অনেকের। পরিণীতি এখন যে শারীরিক কন্ডিশনে আছে, ওরা কিছুতেই হাসপাতাল থেকে বেরিয়ে নিজের পায়ে হাঁটা সম্ভব না। তাহলে কি ওটা সত্যি পরিণীতি, না নাকি চোখের ভুল দেখেছে অনেক? নিজের মনকে কতগুলো যুক্তি দিয়ে শান্ত করলো অনেক। তারপর বাড়ির গেট পেরিয়ে আবারও ভেতরে ঢুকে পড়ে। মেইন দরজাটা বাইরে থেকে বন্ধ ছিল। যখন অনেক তখনই বন্ধ করে রাখে। দরজা খুলতেই সামনের দৃশ্য দেখে ভয়ে চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম হলো। হাত পা রীতিমতো থরথর করে কাঁপতে শুরু করছে। অনেক দেখতে পাচ্ছে ওর সামনেই পরিণীতি দাঁড়িয়েছে। ওর হাতে একটা ধারালো ছুরি। না, এটা হতে পারে না। নিশ্চয় আমি চোখে ভুল দেখেছি। নিজেকে শান্ত করার প্রলাপ বকতে থাকে অনেক। না, তুমি একদম ভুল দেখছো না। এই দেখো, আমি এসে গেছি অনেক। আমাকে দেখে এত ভয় পাচ্ছ কেন তুমি? তুমি এই অবস্থা হসপিটাল থেকে বেরিয়ে আসলে কি করে বলো আমায়? আমার কিন্তু কোনো কিছুই ঠিক লাগছে না। কী ভেবেছিলে এত বড় একটা অন্যায় করে পার পেয়ে যাবে? ছাড়বো না তোমায় আমি, কিছুতেই না। প্লিজ ক্ষমা করে দাও। তুমি করতে পারো না এটা আমার সাথে। পরিণীতি অনেককে আর কিছু বলার সুযোগ না দিয়ে ছুরিটা ওর দিকে ছুঁড়ে মারে। মুহূর্তে মাটিয়ে লুটিয়ে পড়ে অনেক। তারপর আর কিছু মনে নেই ওর।
পরদিন সকালে পরিণীতির ছুরির আঘাতে ক্ষতবিক্ষত হাত নিয়ে হসপিটালে পৌঁছলো অনেক। হাসপাতালে ঢুকেই ওর বাবা মায়ের সাথে ডাক্তার দেখতে পায়। অনেক ছুটে যায় সেদিকে। ডক্টর ডক্টর আমার ওয়াইফ কোথায়? আপনাদের স্টাফরা কি রাতের বেলা পড়ে পড়ে ঘুমিয়ে থাকেন না হাসপাতালে? অনেক এভাবে কথা বলছিস কেন তুই বাবা? আর তোর ফোন বন্ধ কেন? কাল থেকে ট্রাই করছি আমরা সবাই। অনেক বাবাকে এগিয়ে এসে বলে তোমাদের সাথে পরে কথা বলছি, তার আগে ডাক্তার সাহেবকে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। আমার স্ত্রী রাতের এই হাসপাতাল থেকে বের হলো কী করে? আর ইউ সিক মিস্টার অনিক? আপনি নিজেই জানেন না কি বলছেন। কোনো ধারণা আছে? আমি একদম ঠিক আছি, প্রমাণ আছে আমার কাছে। ওয়েট, আপনার প্রমাণ দেখার সময় আমাদের নেই। আগে আমাদের সাথে চলুন। আপনি কোথায় যাব? গেলেই বুঝতে পারবেন। চলুন সবটা। ডাক্তার অনিককে নিয়ে আইসিইউতে চলে গেল। সাথে অনিকের বাবা মাও যায়। আইসিইউতে ডাক্তার অনিককে উদ্দেশ্য করে বলে, লুক মিস্টার অনিক, দেখুন আপনার স্ত্রী গতকাল বিকেল থেকে কোমায় আছে, স্টিল নাও। আর আপনি কি ভুলভাল বলছেন আমাদেরকে? পরিণীতিকে কোমায় দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না অনেক। এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। কেন হতে পারে না বাবা? বৌমা কাল বিকেল থেকে এই অবস্থা। তুই জানিস তোকে এটা জানার তে কতবার কল করেছি? সারা রাত আমরা জেগেছিলাম আইসিইউর সামনে, যদি বৌমার জ্ঞান ফেরে এই আশায়। ডাক্তার অনিকের হাতে একটা রিপোর্ট ধরিয়ে দিলেন। এতে দেখুন সমস্ত ডিটেলস আছে। আপনার স্ত্রী অনির্দিষ্টকালের জন্য কোমায় চলে গেছেন। সমস্ত রিপোর্ট দেখুন। উনি এই অবস্থা থেকে কবে ফিরবেন একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানে। রিপোর্টগুলো দেখে অনেক পুরোপুরি হন্তদন্ত হয়ে গেল। পরিণীতি যদি সত্যি কোমায় থাকে, তাহলে রাতে নিজের বাড়িতে পরিণীতিকে কীভাবে দেখলো অনেক? এমনকি ওর আঘাতে সেই চিহ্ন এখনও অনেকের হাতে জল করছে। অনেককে বিচলিত অবস্থা দেখে ওর মা এগিয়ে আসলো। বাবা কী হয়েছে আমাদেরকে বল। তোকে কিন্তু একদম ঠিক লাগছে না আমার। মা কাল রাতে পাড়ি এসেছিল। কোথায় এসেছিল? বাড়িতে, আমাদের বাড়িতে। কি বলছিস এগুলো? দেখ, তোর বউ গতকাল বিকেল থেকে কোমায়। ও রাতে তোর বাড়িতে কি করে যাবে? আমি সত্যি জানি না মা, তবে এটুকু জানি ও কাল এসেছিল। মনে হচ্ছে রাতে তো ঠিকঠাক ঘুম হয়নি। ভুলভাল বকা বন্ধ কর। অনেকের বাবা এগিয়ে এসে বলল। অনেক কিছুতেই কাউকে বোঝাতে পারছে না যে যেটা বলছে একদম সত্যি। বাড়ির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে এলো অনেক। তার নিঃশ্বাসের শব্দটুকুও শোনা যাচ্ছে না। একটা জীবন্ত মানুষ মৃতের মতো বেঁচে আছে। না আছে কোনো আবেগ, না আছে কোনো অনুভূতি। দুয়ে দুয়ে কিছুতেই চার মেলাতে পারছে না অনেক। তবে কি ও নিজের চোখে যা দেখছে সবটাই ভুল? এত বড় ভুল কী করে হতে পারে? পরিণীতিকে হসপিটালে রেখে আবারও বাড়ির ফিরল অনেক। ওর বাবা মাও নিজেদের বাড়ি ফিরে গিয়েছেন। অনেক খুঁজে বুকশেল্ফের ভেতর থেকে একটা পুরনো বই বের করলো। বহু পুরনো বইটা। বইয়ের প্রতিটি পৃষ্ঠা উল্টাতে থাকে অনেক। সর্বশেষে ও একটা ছোট্ট স্ট্যাম্পের সাইজের ছবি পেয়ে যায়। ছবিটা বের করে সে জানলার সামনে দাঁড়ালো। অনেকের দুফোঁটা চোখের জল গিয়ে ছবিটার উপর পড়ল। অনামিকা, তুমি কোথায়? আমি যে তোমাকে আজও পাগলের মতো খুঁজি। অনেক ছবিটাকে উদ্দেশ্য করে বলে, ওর দু চোখ জলে ছলছল। তুমি তো জানো আমি তোমার সামনে কাউকে সহ্য করতে পারি না। এর আগেও একবার বাবা মা জোর করে বিয়ে দিয়েছিল আমার, কিন্তু আমি সেই সংসার করিনি। শেষ করে দিয়েছিলাম নিজের স্ত্রীকে। নিজে খুন করে সেই খুনের দায় অন্যের উপর চাপিয়ে দেই। এইবারও আমি একই কাজ করেছি। পারিকে নিজের লোক লাগিয়ে ধর্ষণ করিয়েছি। প্রথমে আগেরবারের মতো খুন করতে চেয়েছিলাম, কিন্তু এক ঘটনা বারবার ঘটলে সবার মনে যে সন্দেহ জাগত, তাই আর কোনো রিস্ক নেইনি। নিজের পথের কাঁটাকে এমনভাবে সরিয়ে দিয়েছি কেউ কিছু ঘুণাক্ষরে বুঝতে পারবে না। এবার তুমি আমার জীবনে ফিরে আসো। আর কত অপেক্ষা করাবে আমায়? তোমার কেন এত খুঁজতে হয় আমাকে? কোথায় হারিয়ে গেলে তুমি অনামিকা? সেই 20 বছর আগে তোমায় শেষবারের মতো দেখেছিলাম, তারপর আর দেখিনি। তুমি কি আদৌ বেঁচে আছো অনামিকা? বেঁচে থাকলে ফিরে আসো। তবে আমি বলে দিচ্ছি, এবারও যদি বাবা মা আবার জোর করে আমার বিয়ে করায়, আমিও সেই কাজটাই করব যা এই দুজনের সাথে করেছি। একজনকে দুনিয়া থেকে সরিয়ে দিচ্ছি, অন্যজন বেঁচে মৃত। হা হা। সমস্ত রুম অনেকের অট্টহাসিতে ফেটে পড়ে। অনামিকা অনেকের ছোট্টবেলার ভালোবাসা। অনামিকা আর অনেক ছোটবেলা থেকে কথা দিয়েছিল একে অপরকে, দুজনে সবসময়ের জন্য পাশাপাশি থাকবে। তারপর কোনো এক কারণে অনামিকা চিরদিনের জন্য অনেকের জীবন থেকে সরে যায়। অনেক দিন পরে অনামিকাকে খুঁজতে থাকে, কিন্তু ওর কোনো দেখা পায়নি কোনো দিন। নিজের স্বাভাবিক জীবন থেকে ধীরে ধীরে উচ্ছৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ে অনেক। অনামিকা ছাড়া আর কাউকেই ভাবতে পারে না ও। ওর দেহ প্রাণ মন জুড়ে শুধু একজন, সে হলো অনামিকা। সর্বক্ষেত্রে অনামিকার বিচরণ। অনেক কখনোই চায়নি যে ওর জীবনে অনামিকার জায়গা অন্য কেউ দখল করুক। এই কারণে
ওর প্রথম জীবনের স্ত্রীকে জীবন পর্যন্ত দিতে হচ্ছে, এরপর পরিণীতি, আজ জীবন মরণের সন্ধিক্ষণে পরিণীতি, যার জন্য দায়ী কেবল অনেক। তবে ওর এতটুকু আফসোস নেই এই নিয়ে, অনেক না চাইলে কেউ বিয়ে করাতে পারতো না ওকে। কিন্তু অনেকের ভাবনা হয়তো এইভাবে অনামিকার সামনে মহান সাজতে পারবে ও। অনামিকা নিজের ভালোবাসা নিরদর্শন ভয়ঙ্কর এক পন্থা বেছে নিয়েছে অনেক। ভালোবাসা হারানোর শোকে পুরোপুরি সাইকো করে দিয়েছে অনেককে। তবে সাইকো হলেও ওর ভিতরে নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে এখনও, তাই বাইরে কেউ ওর আসল রূপটা ধরতে পারে না। ছবিটা আবার বইয়ের ভেতরে রেখে বুকশেলফে রেখে দিল। এতক্ষণ চোখের জল শুকিয়ে গিয়েছে অনেকের। হাসপাতালে পরিণীতির খোঁজখবর নেওয়ার জন্য কল দিল। হ্যালো সিস্টার, আমি অনিক চৌধুরী বলছি। জি বলুন। আমার ওয়াইফের কন্ডিশন কি এখন? একটু কন্ডিশনালি চেক করে বলুন। আমি এইমাত্র আইসিইউ থেকে বের হলাম, ওনার অবস্থার তেমন কোনো পরিবর্তন নেই। তবে তবে কি? নার্স উৎসুক হয়ে অনেক নার্সকে প্রশ্ন করে। আপনি শুনে ভীষণ খুশি হবেন অনিক সাহেব, আজ আমি আপনার স্ত্রীর একটা আঙুল নড়তে দেখছি। হোয়াট? জি হ্যাঁ, হয়তো উনি খুব শীঘ্রই কোমা থেকে ফিরে আসবেন। আপনার প্রার্থনা ঈশ্বর শুনছে অনিক সাহেব। নার্সের মুখে যতটা আনন্দের ছাপ, অনেকের মুখমণ্ডলে ততটা বিরক্ত ভরে আছে। অনেক মনে মনে ভাবছে যদি পরিণীতি কোনোদিন কোমা থেকে ফিরে আসে তাহলে আবার স্বাভাবিক জীবনে ফিরে যাবে। তখন কি করবে অনেক? সেই তো আবারও পরিণীতির সাথে সংসার করতে হবে। অনেকের পরিকল্পনা ছিল পরীকে ধর্ষণ করিয়ে খুন করাবে, কিন্তু ও সেই পরিকল্পনা সফল হয় না। পরিণীতি না মারা গেল, একটা অনিশ্চয়তা সময়ের জন্য কোমায় চলে গেল। তবে যে কোনো সময় আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা আছে। তাহলে কি আমার কষ্ট করে তৈরি করা প্ল্যান সব ভেস্তে যাবে? এটা হতে দিব না আমি কিছুতেই। কাল রাতে পারির মতো কাকে দেখছি আমি জানি না, কিন্তু এইবার পারি বাঁচবে না আমার হাত থেকে। ওকে শেষ করার প্রয়োজন পড়লে আবারও নতুন করে বিয়ে করব আমি, কিন্তু শেষ তো করবই আমি ওকে। ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। পারি বেঁচে থাকলে আমার সংসার করতে হবে ওর সাথে, কিন্তু ওকে তো সে সুযোগ দেব না। না, দেব না নিজেকে। নিজের সাথে নিজেই কথাগুলো বলতে লাগলো অনেক। তারপর কিছুক্ষণ ভেবে একটা প্ল্যান কষে ফেললো। ওর একজন পরিচিত মাফিয়া আছে যে কিনা একটা গ্যাংয়ের সাথে বহুদিন ধরে। তার সাথে যোগাযোগ করতে হবে। তাকে দিয়ে নিজের শেষ কাঁটাটা উপড়ে ফেলতে চায় অনেক। অনেক স্পষ্ট মনে আছে তার নাম্বারটা ফোনের একটা ফাইলের ভিতরে ঢুকে রেখেছিল, কারণ এসব নাম্বার ফোনে সেভ করা একদম নিরাপদ নয়। বুকশেলফের সে পাশে ফাইল রাখা হয়, সেদিকটা তন্ন তন্ন করে খুঁজতে থাকে অনেক, কিন্তু কিছুতেই নাম্বারটা খুঁজে পাচ্ছে না। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে একটা ফাইলে ধপাস করে মাটিতে পড়ল অনেকের পায়ের সামনে। অনেক হাঁটু কেটে ফাইলের কাগজ গোছাতে লাগলো। আরে, এগুলো তো পরিণীতির সার্টিফিকেট। এই ফাইলে ও সমস্ত কাগজ আর বিভিন্ন ফটো অ্যালবাম রাখা আছে। মাটিতে পড়ে থাকা একটা সার্টিফিকেট হাত দিতেই চমকে উঠল অনেক। নিজের চোখ যেন বিশ্বাস করতে পারছে না কিছুতেই। নীতির সার্টিফিকেটে অনামিকা নাম দাও কেন? তাহলে কি ওর আসল অনামিকা? কিন্তু ও এতদিন সেটা লুকিয়ে কেন? অনেকের থেকে কাঁপা কাঁপা হাতে অনেক একে একে সমস্ত কাগজ পরখ করতে লাগলো। হঠাৎ অনেক একটা পুরনো ডকুমেন্টস পেয়ে যায় অনেক। সেখানে অনামিকার ছোটোবেলার ঠিকানা উল্লেখ করা আছে, আর সেটা হুবহু সেই জায়গার ঠিকানা যেখানে অনেকের ছোটোবেলায় অনামিকা থাকতো। কাগজটা হাত দিয়ে ফেলে খানিকটা পেছনের দিকে সরে গেল অনেক। তারপর নিজের মুখটা হাত দিয়ে চেপে ধরে। ওর চোখ দুটো অসম্ভব রকমের বড় হয়ে আছে। না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। পারি কিছুতেই অনামিকা হতে পারে না, এটা অসম্ভব। অনেক লক্ষ্য করছে ওর শরীর ঘেমে একাকার হয়ে যাচ্ছে। কপাল থেকে টপটপে কয়েক ফোঁটা ঘাম ঝেড়ে পড়ল। এরপর ফাইলে কাগজগুলি গুছিয়ে আবার জায়গা মতো রেখে দেয় অনেক। তারপর একটা সিগারেট ধরিয়ে হেলান চেয়ারে বসে পড়ে। নিজের চোখ দুটো বন্ধ করে এক মনে স্মোকিং করতে লাগলো। হঠাৎ একটা অনাকাঙ্ক্ষিত স্পর্শে চমকে উঠল অনেক। কেউ পেছন থেকে ওর কাঁধের উপর হাত রেখেছে। ভয়ে পেছনে তাকানোর সাহস হচ্ছে না অনেকের। মনে প্রচুর সাহস সঞ্চয় করে এক পর্যায়ে ঘুরে পেছনে তাকালো। কই, কাউকে তো দেখা যাচ্ছে না। তাহলে কি এতক্ষণ যা দেখছে সবটাই অনেকের মনের কল্পনা? আবারও সেদিন রাতের ঘটনাগুলো যেন রিপিট হচ্ছে একে একে। না, আজকে আর ভয় পেলে চলবে না। পারির মতো দেখতে সেই মানুষটাকে আজ হাতে নাতে ধরতে হবে। সে যদি ভেবে থাকে এভাবে অনেককে ভয় দেখিয়ে দুর্বল করে দিবে, তবে সেটা তার ভুল ধারণা। অনেক চেয়ার থেকে উঠে পড়ল। অর্ধেক শেষ হওয়া সিগারেটটা পা দিয়ে মারিয়ে বাইরে বেরোলো। হাতে একটা টর্চ লাইট। উপরের ফ্লোরের দিকে লক্ষ্য করলো একটা মহিলা সিঁড়ি বেয়ে নিচে নামছে, যাকে পেছন থেকে আজকেও পারির মতো লাগছে। কে কে তুমি? আবারও আজকে চলে আসলে?
কী চাও আমার কাছে? মহিলাটি অনেকের কথায় কোনো উত্তর না দিয়ে সিঁড়ি বেয়ে সোজা নিচের ফ্লোরে নেমে আসলো। অনেক তার পিছনে। কী হলো? আমি কি বলছি শুনতে পাচ্ছ নাকি? দেখো, আমি তোমায় ধরে ফেলবো, কিন্তু রক্ষে থাকবে না, বলে দিচ্ছি। তার আগে নিজের থেকে ধরা দাও আমার কাছে। অনেক কথাগুলো বলতে বলতে নিচে নেমে আসলো। ইতিমধ্যে কারেন্ট চলে আসে। পুরো ঘর আলো ঝলমল করতে উঠল। অনেক চারিদিকটা ভালো করে তাকাতে থাকে। কাউকে কোথাও দেখা যাচ্ছে না। একটা মানুষ চোখ নিমেষে কোথাও উধাও হয়ে যেতে পারে। সামনের দরজাটা অফ। যেখান থেকে দৌড়ে বেরিয়ে যাবে সেই অপশনটুকু ছিল না তার কাছে। অথচ সেকেন্ডের ব্যবধানে ঠিক আড়াল করে নিল নিজেকে। ধপাস করে সোফায় বসে পড়ে অনেক। কী ঘটেছে ওর মাথায় কিছুই ঢুকছে না। বেশ কিছুক্ষণ দুহাত ঠেকিয়ে বসে রইল। তারপর কিছু একটা ভাবতে থাকে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল অনেক। হাসপাতালে গিয়ে প্রথমে ডাক্তার খোঁজ করে এসে, ডাক্তার সাহেব, আমি আমার স্ত্রীকে বাড়ি নিয়ে যেতে চাই। কিন্তু আপনি তো এটা আগে বলেননি। হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন করার কারণ? দেখুন পরিণীতা আমার ওয়াইফ। আমি এই মুহূর্তে মনে করছি ওর নিজের বাড়িতে থাকা উচিত। এমনিতে এখানে আছে, আইসিইউতে পড়ে থাকা ওর বিশেষ কোনো উন্নতি তো হচ্ছে না। আপনি চাইলে আপনার স্ত্রীকে বাড়ি নিয়ে গিয়ে রাখতে পারেন, সেটা রাইট আছে আপনার, আমরা বাধা দেব না। থ্যাঙ্কস। তাহলে প্লিজ সব বন্দোবস্ত করে দিন। যত খরচ বহন আমি করব। আমার স্ত্রীকে আমার বাড়িতে রাখার ব্যবস্থা করুন। হ্যাঁ, আমরা নার্স পাঠিয়ে দেব, তারাই সব স্টেপ করে দিয়ে আসবে আপনার বাড়িতে। আসুন, কিছু প্রোটোকল মেনটেন করার আছে আপনার। অতঃপর পরিণীতাকে অনেকের বাড়িতে নিয়ে আসে। আর ও নিজেও তাকে দেখাশোনার দায়িত্ব নেয়। অনেক মনে দ্বিধাদ্বন্দ্ব দূর হবে এবার। এখন থেকে পরিণীতা সবসময় ওর চোখের সামনে থাকবে। প্রতিদিন রাতে ওর কাছে কে আসে, সে কি বাস্তবেই পারি নাকি অন্য কেউ, সেটা আইডেন্টিফাই করার জন্য অনেকের এই সিদ্ধান্ত। তারপর রাতের বেলা পরিণীতার জন্য স্যালাইন আনার জন্য হাসপাতাল থেকে ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যায় অনেকের। গেটের সামনে আসলেই একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলো অনেক। ছাদের রেলিংয়ের উপর কেউ একটা দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে যেন আত্মা কেঁপে উঠল অনেকের। একইভাবে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে ছাদের রেলিংয়ের উপর দাঁড়িয়ে থাকা অসম্ভব। যেখানে একটা অসাবধানতা বা একটু ভুল হলেই নিশ্চিত মৃত্যু। এরপরে দৃশ্য আরও ভয় পাইয়ে দেয় অনেককে। সে আবার রীতিমতো হাঁটা শুরু করছে। বেশ দ্রুততার সাথে হেঁটে রেলিংয়ের এক প্রান্ত থেকে অপর প্রান্ত যাচ্ছে। ঠিক সেই সময় পরিণীতার কথা মাথায় আসলো অনেকের। সে গেট পেরিয়ে এক দৌড়ে বাড়ির ভিতরে ঢুকলো। তারপর দরজা খুলে সোজা নিজের রুমের দিকে যায়। সেখানে পরিণীতিকে রাখা হয়েছে। রুমের ভিতরে ঢুকে আটকে পড়ে অনেক। হাত পা রীতিমতো ভয় আর রোমাঞ্চে ঠান্ডা হয়ে আসতে লাগলো ওর। বিছানার উপর পরিণীতা নেই, অথচ এই জায়গার বাইরে যাবার সময় ওকে রেখে গিয়েছিল অনেক। একজন কোমার পেশেন্ট নিজের বিছানা থেকে উধাও হয়ে গেল কী করে? এটা কি আদৌ সম্ভব? অনেক চারপাশটা ভালো করে দেখতে থাকে। হঠাৎ একটা অস্ফুট স্বর ভেসে আসলো ওর কানে। আওয়াজটা শুনে চমকে উঠল অনেক। গলাটা অনেকটা পরিণীতার মতো। অনেক এরপর দৃশ্য দেখে চমকে উঠল। পারি বিছানার ওপাশে ফ্লোরে উপর পড়ে আছে, আর ওর মুখ থেকে ভাঙা ভাঙা কিছু আওয়াজ আসতেছে। অনেক, অনেক, তুমি কোথায়? অনেক সেদিকে ছুটে গেল। তারপর পারিকে উঠিয়ে বিছানার উপর শুইয়ে দেয়। পরিণীতা, তুমি ঠিক হয়ে গেছো? তুমি কথা বলতে পারছো? আমার বিশ্বাস হচ্ছে না। অনেকের চোখ মুখে উচ্ছ্বাসের চাপ স্পষ্ট। পারির সুস্থতা ওকে একটু আগের ঘটে যাওয়া সকল ঘটনা ভুলিয়ে দিয়েছে। পারি ধীরে ধীরে সবটা পড়তে থাকে। সেদিন দুজনের বিবাহবার্ষিকী পালন করা, তারপর রাস্তার মাঝখানে অপ্রত্যাশিত ঘটনা। এরপর আর কিছু মনে নেই পরিণীতার। জ্ঞান ফেরার পরে নিজেকে এই বাড়িতে প্রথম আবিষ্কার করলো সে। অনেক, তুমি ঠিক আছো? গুন্ডাগুলো তোমার কোনো ক্ষতি করেনি তো? আমি একদম ঠিক আছি, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। সবটা আমার ভুল। আমার কারণে আজ এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। কেন যে তোমায় জঙ্গলের রাস্তা দিয়ে আসতে বললাম? কাঁদতে কাঁদতে বলতে লাগলো পারি। পারি, আজ নয়। তুমি হয়তো বুঝতে পারছো না, প্রায় এক সপ্তাহ কেটে গেছে আর তোমার কিছুই মনে পড়ছে না, কারণ তুমি এতদিন কোমায় ছিলে। অনেকের কথা শুনে পরিণীতা ওর দিকে হাঁ করে তাকিয়ে রইল। ওর চোখ দুটো এখনও জলে ছলছল। এক সপ্তাহ মানে? হ্যাঁ। তুমি হাসপাতালে ছিলে এতদিন। আমি গতকাল তোমায় বাসায় নিয়ে আসছিলাম। অনেক একটা বিষয় ভালো করে বুঝে গেছে যে মেয়েটা ওর কাছে আসে সে পরিণীতি নয়। পরিণীতি সত্যি সত্যি কোমায় ছিল। ওর আচরণ দেখে বোঝা যায়। তাহলে কে সে? কে প্রতি রাতে অনেকের কাছে আসে, ওকে ভয় দেখানোর চেষ্টা করে? কী উদ্দেশ্য তার? অনেক, পারির থেকে আরও একটা সত্য জানার আছে। সেটা হলো পারির আসল জন্ম পরিচয়। পারি কি সত্যিকারের অর্থে অনামিকা হয়ে থাকে? তখন অনেকের মতো শুভাকাঙ্ক্ষী ওর জীবনে আর কেউ হবে না। আর যদি অন্য কেউ হয়ে থাকে, তবে পারির জীবনে অনিকের ভূমিকা কেবল এক মৃত্যুদূতের, তাছাড়া আর কিছুই নয়। পারিকে পুরোপুরি আইডেন্টিফাই না করা
অনেক সিদ্ধান্ত নিতে পারছে না ওকে বাঁচিয়ে রাখবে নাকি চিরদিনের জন্য শেষ করে দিবে। সবটাই নির্ভর করে পরিণীতার আসল পরিচয়ের উপর। এরপর পরিণীতা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। অনেক ওকে সুস্থ করে তোলে। অনেক সরাসরি কিছুতেই পারিকে জিজ্ঞাসা করতে পারছে না ও সত্যিকারের অনামিকা কিনা। সেটা কখনোই সম্ভব নয়। অনেকের হাতে এখন একটা অপশন অবশিষ্ট আছে, আর সেটা হলো অনামিকার পুরনো ঠিকানায় যাওয়া। সেখান থেকে হয়তো কোনো ক্লু পেয়ে যাবে সে, এবং সেটা অনেক অনামিকাকে অবধি নিয়ে যেতে সাহায্য করবে। ছোটোবেলায় অনামিকা আর পরিবার তাদের এলাকা থেকে উধাও হয়ে যাওয়ার পরেও অনেক বেশ কয়েক বছর ধরে ওদের খোঁজার জন্য ওই এলাকায় যায়, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো হদিশ মেলেনি। তারপর টোটালি যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। আবার সেই ফাইল ঘেঁটে অনামিকার বাসার ঠিকানা টুকে নিল অনেক। যদিও জায়গাটি ওর ছোটোবেলার পরিচিত, কিন্তু এতদিন সেসব কেবল ঝাপসা স্মৃতি। সকালবেলা উঠে অনামিকা তাই পুরনো বাড়ি যাওয়ার জন্য অনেক রেডি হতে থাকে। পাশে ওদের বিছানার উপরে পরিণীতা বসে আছে, ওর হাতে একটা চায়ের কাপ। পারি বুঝতে পারে অনেক কোথাও একটা যেতে চাইছে। অনেক কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ, একটা জরুরি কাজ পড়ে গেছে, ফিরতে একটু দেরি হতে পারে। জরুরি কাজ? কিসের জরুরি কাজ? এখন বলার সময় নেই, তোমাকে এসে সবটা বলবো আমি। এখন আসি, তুমি নিজের খেয়াল করো। অনেক হনহন করে রুম থেকে বেরিয়ে যায়। পরিণীতা ধীরে ধীরে বিছানা থেকে উঠে জানলার দিকে তাকায়। জানলার পর্দাটা টেনে নিচের দিকে তাকায়। অনেক বেশ ব্যতিব্যস্ত ভেতরে গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে যায়। অনেকের গাড়ির চোখ আড়াল হতে অনামিকা আবারও জানালার পর্দাটা টেনে দিল। তারপর ফোনটা হাতে নিয়ে একটা নাম্বার ডায়াল করলো। রিসিভ হতে পরিণীতি অপর প্রান্তের ব্যক্তিকে উদ্দেশ্য করে বলে উঠল, হ্যাঁ, এইমাত্র পেরিয়েছে। জায়গা মতো পৌঁছাতে পৌঁছাতে 2.5 ঘন্টার মতো লাগবে। আমি যেভাবে বলছি ঠিক সেইভাবে করবে, একটু ভুল যেন না হয়। ঠিক আছে ম্যাম, আপনি যেভাবে চান সেভাবে হবে। গুড। এরপর ফোনটা রেখে ধীরে ধীরে বুকশেল্ফের কাছে এগিয়ে গেল পরিণীতি। বুকশেল্ফের এক প্রান্তে কয়েকটা ফাইল রাখা। একটা ফাইল থেকে এই সার্টিফিকেট আর ডকুমেন্টসগুলো বের করে এক টুকরো হাসি দিল। তারপর সেগুলো উল্টাতে উল্টাতে বলতে থাকে, তুমি অনামিকা খুঁজতে বেরিয়েছো? তুমি খুব চালাক মনে করে নিজেকে, তাই না? তুমি নিজেও জানো না কী অপেক্ষা করছে তোমার জন্য। জাস্ট ওয়েট অ্যান্ড সি। অনামিকার এলাকায় পৌঁছাতে প্রায় দুপুর হয়ে গেল। প্রথমে অনামিকাদের পুরনো বাড়িতে গেল অনেক। বরাবরের মতো হতাশ হয়ে ফিরতে হলো তাকে। অনামিকাদের পুরনো বাড়ির ভাড়াটিয়া ওদের চেনে না। এক রাত হতাশা নিয়ে দুশ্চিন্তা নিয়ে বেরিয়ে আসতে দেবে, ঠিক তখন একটা মধ্যবয়স্ক লোকের সাথে দেখা হলো অনেকের। লোকটা অনেকের দিকে এগিয়ে এসে বলে, বাবা, তুমি কি কাউকে খুঁজছো? হ্যাঁ চাচা, তবে এখানে এসে পেলাম না তাদের। কাদের কথা বলছো তুমি? এই যে পেছনের বাড়িতে 2001 সালের দিকে সাহেব চৌধুরী নামে একজন ব্যবসায়ী থাকতো। ওনার 2 মেয়ে, অনামিকা আর প্রকৃতি। কোনো একটা কারণে ওরা সবাই এই এলাকা ছেড়ে গায়েব হয়ে যায়, আর কখনো ফিরে আসেনি। আমি ওদেরকে অনেকবার খুঁজেছি, কিন্তু পেলাম না। ও আচ্ছা, তুমি সাহেব চৌধুরীর কথা বলছো? উনি তো, আপনি চেনেন ওনাকে? কী যে বলো, চিনব না কেন? ওনার সাথে যা হয়েছে ভাষায় প্রকাশ করার মতো না। কী হয়েছিল ওনার সাথে? অনেক উৎসুক হয়ে লোকটাকে জিজ্ঞাসা করলো। আর বলো না বাবা, সাহেব চৌধুরী আর তোর ছোটো ভাইয়ের সাথে এই বাড়িতে থাকতেন। একদিন কোনো একটা কারণে তার ছোটো মেয়ে প্রকৃতির বাড়ি থেকে গায়েব হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনো হদিশ পাওয়া গেল না। সাহেব চৌধুরী নিজের মেয়ের নিখোঁজ হওয়ার পেছনে তার ভাইকে দায়ী করতে থাকেন, কারণ তাদের ভেতরের সম্পর্ক একদম ঠিক ছিল না। সাহেব চৌধুরীর দৃঢ় বিশ্বাস ছিল তার মেয়েকে তার ছোটো ভাই গায়েব করে দিয়েছে। এই নিয়ে দুই ভাইয়ের সম্পর্কে এতটাই তিক্ততায় পরিবর্তিত হয় তাদের চৌধুরী ছোটো ভাই সমস্ত সম্পত্তি হস্তান্তর করে নেয়। তখন কারো আর বুঝতে বাকি না প্রকৃতি নিখোঁজ হওয়ার পেছনে সাহেব চৌধুরীর ভাইয়ের হাত আছে। কিন্তু তখন সহায় সম্বলহীন সাহেব চৌধুরী আর কিছু করার মতো ছিল না। নিজের পরিবার আর কোনো সদস্য যেন তার বেইমান ভাইয়ের দ্বারা ক্ষতিগ্রস্ত না হতে পারে, তাই সে চিরদিনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যায়। এরপর আর এই শহরে দেখা যায়নি তাকে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো, কিসের কথা? অনামিকা প্রায় 3-4 বছর আগে একবার এসেছিল এই এলাকায়। আমার সাথে দেখা হয়েছিল। অনেক লোকটার কথা শুনে অবাক হয়ে গেল। কী বললেন? আপনি অনামিকা এসেছিলেন এখানে কবে? এই যে বললাম, বছর 3 আগে এসেছিলেন একবার। ওর বাবা এখন আর বেঁচে নেই, মা আছেন শুধু। আমি তো ওর একটা ছবি তুলে রেখেছিলাম। লোকটার কথা শুনে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না অনেক। ও এখন এসে যা জানতে চেয়েছিল তার থেকেও অনেক কিছু পেয়ে যাচ্ছে। অনেক অনামিকার ছবি দেখার জন্য উদ্গ্রীব হয়ে পড়ল। ছবিটা একটিবারের জন্য দেখান না আমায়? আচ্ছা ঠিক আছে,
আমার মোবাইলে আছে, দাঁড়াও। লোকটার পকেট থেকে ফোনটা বের করে অনামিকার ছবি খুঁজতে থাকে। এক ফাঁকে সে অনেককে একটা প্রশ্ন করলো, একটা কথা বলো, তুমি কি হও অনামিকার? এত কিছু জানতে চাইছে ওর ব্যাপারে। এখন ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, তবে একটা সময় ছিল, আপনাকে পরে কোনো এক সময় না হয় সবটা বলবো। লোকটা অনামিকার ছবি বের করে ফোনটা অনিকের হাতে দিল। ছবিটার দিকে এক পলক তাকিয়ে ফোনটা হাত থেকে ফেলে দিল অনিকের। হাত কাঁপতে লাগলো ওর। লোকটা ওকে প্রকৃতস্থ দেখে পাশের একটা সিটের উপর বসালো। কী হয়েছে বাবা, তুমি ঠিক আছো তো? অনেকের মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। মুহূর্তে ঘেমে সারা শরীর একাকার হয়ে গেছে। অনেক লোকটা থেকে বিদায় নিয়ে নিজের গাড়িতে গিয়ে ধপাস করে বসে পড়ল। না, এটা হতে পারে না। এত বড় ভুল কি করে আমি করলাম? এবার নিজেকে কি করে ক্ষমা করব? নিজের সাথে নিজেই বিড়বিড় করতে লাগলো অনেক। হঠাৎ সেই সময় পরিণীতির ফোন কল আসে। অনেক কলটা কেটে দিল। আবারও কল দিতেই ফোনটা ছুঁড়ে ফেলে দেয়। গাড়ির ভেতর থেকে নিজের পিস্তলটা বের করে সেটা ভালো করে নিরীক্ষণ করতে লাগলো। তারপর বলে উঠল, ইউ আর ফিনিশড পরি, ইউ উইল কিল ইউ। তুমি আমার অনামিকা নাও, তোমাকে বেঁচে রেখে কী লাভ? আমি আসছি পরিণীতা, নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হও। আগে তোমাকে মারবো, তারপর নিজে মরবো। পিস্তলটা যথাস্থানে রেখে ড্রাইভ করতে শুরু করলো। আজকে বাড়িতে গিয়ে সবার আগে পরীক্ষা শেষ করবে, কারণ ও অনামিকা নয়। অনামিকা আর বেঁচে নেই এই পৃথিবীতে। তাকে অনেক আগেই নিজে হাতে খুন করছে অনেক। অনেকের মৃত স্ত্রী ছিল বাস্তবে অনামিকা। ওই লোকটার ফোনে অনামিকার ছবি দেখে এই কারণে অনেক এতটা ঘাবড়ে গিয়েছিল। লোকটা পরিণীতের ছবি দেখায়নি, দেখেছে ওর মৃত স্ত্রীর ছবি। অনেক জানে না অনামিকা কেন ওর কাছে নিজের পরিচয় লুকিয়ে রেখেছে। ভুলবশত নিজের ভালোবাসাকে নিজের হাতে শেষ করেছে অনেক। এই ভুলের কোনো প্রায়শ্চিত্ত হয় না। অনেক সিদ্ধান্ত নিয়েছে নিজের জীবন দিয়ে হলেও নিজের জীবনে সবচেয়ে বড় ভুলটাকে মাসুল চোকাবে, কিন্তু এর আগে পরিণীতাকে শেষ করতে হবে, তারপর নিজেকে। এই দুনিয়া থেকে অনামিকা চলে গেছে অনেক আগে। এখন অনেকের যাবার পালা, তার সাথে পরিণীতিরও। এলোপাথারি ড্রাইভ করে নিজের বাড়ির দিকে এগিয়ে চলল অনেক। বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত হয়ে গেছে। বাড়ির মেন দরজা খুলে দেখতে পেল কেউ একটা অন্ধকারে ড্রয়িংয়ের সোফার উপর বসে আছে, পায়ের উপর পা তুলে। অনেক তাকে দেখে নিজের পিস্তলটা বের করে তাক করলো তার দিকে। কে কে তুমি? মেয়েটা কোনো কথা বলছে না। কি হলো, কথা বলছো না কেন? আমি কিন্তু পিস্তল চালিয়ে দিব বলে দিলাম। আমাকে ভয় দেখানোর চেষ্টা একদম করো না। আমায় গুলি করে হত্যা করবে? দরকার পড়লে তাই করব। এতদিন খুব জ্বালিয়েছো আমায়। কিন্তু একজন মৃত মানুষকে কি করে খুন করবে অনেক, যাকে কিনা 2 বছর আগে নিজে হাতে খুন করেছো? অনেকের কাছে সবটা পরিষ্কার হয়ে থাকে। তার মানে এটা অনামিকের আত্মা। এতদিন অনামিকের আত্মাই ভয় দেখাতো ওকে। কে তুমি? আমি জিজ্ঞাসা করছি, কে তুমি? কেন মাত্র 2 বছরে ভুলে গেলে আমায়? এই নাকি তুমি তোমার অনামিকাকে ভালোবাসো? অনামিকা তুমি তুমি এটা কেন করলে আমার সাথে অনামিকা? আমি কি করছি? যা করার তুমি করছো, খুন করছো আমায়। তুমি আগে কেন বললে না আমায় তুমি আমার অনামিকা? কী এমন ঘাটতি ছিল আমার ভালোবাসায়? কেন বললে না আমায়? আমাকে মিথ্যে বলো না অনেক। তুমি আমায় কোনোদিন ভালোই বাসোনি। নাটক করছো এখন আমার সাথে। আমি নাটক করছি না, সত্যি ভালোবাসি তোমায়, এখনও ভালোবাসি। তোমার জন্য আমি সব করতে পারি। আমি অনামিকা। কি করে বিশ্বাস করব তোমার কাছে? কোনো প্রমাণ আছে? কী প্রমাণ দিতে হবে একবার বলো, আমি প্রমাণ করে দেব আজও তোমায় পাগলের মতো ভালোবাসি। ঠিক আছে, তবে ছাদে চলো। ছাদে কেন? ভালোবাসা আমায়? হ্যাঁ, নিজের প্রাণের থেকেও বেশি। তাহলে চুপচাপ আমার কথা শোনো। অনেক অনামিকার তার সাথে হেঁটে হেঁটে ছাদে আসলো। অনামিকা অনেককে উদ্দেশ্য করে বলল, এবার রেলিংয়ের উপর ওঠো, রেলিংয়ের উপরে ওঠো। তুমি আর একটা প্রশ্ন করলে চলে যাবে আমি। ভাববো তুমি আমাকে কোনোদিন ভালোবাসিনি। না না না, যেও না, আমি রেলিংয়ের উপরে উঠতেছি আমি। অনেক অনামিকার কথা মতো রেলিংয়ের উপরে উঠলো। এবার পিস্তলটা মাথা বরাবর তাক করো। অনেক জানে অনামিকাকে ফের কোনো প্রশ্ন করলে ও চলে যাবে। নিজের ভালোবাসা প্রমাণ করার সুযোগ আর পাবে না। অনেক পিস্তলটা নিজের মাথা বরাবর তাক করলো। এবার নিজেকে শ্যুট করো নিজেকে। কি বলছো তুমি এসব অনামিকা? আমি পারবো না এটা করতে। চলে যাচ্ছি আমি। না, যেও না অনামিকা। যদি আমার সাথে মৃত্যুর পরে একসাথে থাকতে চাও নিজেকে শ্যুট করো। অপেক্ষা করো না অনেক। তুমি কথা দাও আমি তোমার কথা শুনলে
কখনো ছেড়ে যাবে না আমায়? দুজন একসাথে থাকবো? হ্যাঁ, কথা দিলাম। অনেক আর বিলম্ব না করে পিস্তলটা নিজের মাথা বরাবর চালিয়ে দিল, কারণ ওর কাছে নিজের প্রাণের থেকে অনামিকার ভালোবাসা বেশি তাৎপর্যপূর্ণ ছিল। তারপর একটা আত্মচিৎকার, তারপর আবারও চারিদিক শুনশান নীরবতা। অনামিকার আত্মা অনেকের ডেড বডির দিকে তাকিয়ে একটা অট্টহাসি দিল। পরের দিন সকালবেলা অনেকের ডেড বডি ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ। যদিও সবাই শতভাগ নিশ্চিত এটা সুইসাইড কেস, সবাই অনেকের বাড়ি থেকে চলে যাওয়ার পর পরিণীতা ধীরে ধীরে বুক শিল্পের দিকে এগিয়ে গেল। ফটো অ্যালবামে থেকে অনেক আর প্রথম পক্ষের স্ত্রীর একটা পুরনো ছবি বের করে ছবিটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল পারি। ওর চোখের এক ফোঁটা জল ছবিটিকে ভিজিয়ে দিল। ছবিটা নিয়ে জানলার পাশে দাঁড়ায় পারি। ঠিক তখন অনেকের লাশবাহী গাড়ি শোষ শব্দ করে বাড়ির গেট থেকে বেরিয়ে গেল। বাড়ি এক পলক সেই দিকে তাকে আবারও ছবিটার দিকে মনোযোগ দিল। তারপর বলতে লাগলো, প্রকৃতি বোন আমার, কোথায় হারিয়ে গিয়েছিলে তুই বল? সেই ছোটবেলায় তোর সাথে শেষবারের মতো দেখা হয়েছিল, তারপর আর হয়নি। যখন এই বাড়িতে অনেকের বউ হয়ে আসলাম, আমি জানতে পারি তুই আমার বোন। তোকে চিনতে আমার এতটুকু ভুল হয়নি। তখন শুধু এটাই ভাবতাম, কিভাবে তুই মারা গেলি, কেন তোর সাথে কয়েকটা দিন আগে দেখা হলো না আমার। এরপর অনেকের একটা কল রেকর্ড আমাকে আসল সত্যি অবধি পৌঁছে দেয়। তোর স্বাভাবিক খুন হয়নি, মৃত্যু হয়নি, খুন করা হয়েছিল তোকে। আর সেটা আমার স্বামী অনেক নিজে হাতে করেছে। তুই জানিস, আমি অনেকের কাছে নিজেকে ওর হারিয়ে যাওয়া অনামিকা হিসেবে ধরা দিতে চেয়েছিলাম। ওকে চমকে দিতে চেয়েছিলাম যে সারা জীবন ধরে অনেক যার জন্য প্রতীক্ষা করে আছে সে আমি। কিন্তু তোর মৃত্যুর আসল সত্যিটা জানার পরও ওর প্রতি আমার কোনো ভালোবাসার অবশিষ্ট রইল না। সমস্ত ভালোবাসায় ঘৃণায় পর্যবসিত হতে থাকে। আমি জানি সেদিন ওই আমাকে ধর্ষণ করেছিল লোক দিয়ে। তোর সাথে আর আমার নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে আমি কোমায় চলে যাবার নাটক করতে থাকি। ওকে আত্মা সেজে ভয় দেখে যখন ও আমাদের এলাকায় গেল, রহমান চাচাকে আমার লোক শিখিয়ে দিয়েছিল কি করতে হবে। রহমান চাচা সমস্ত সত্যি খুলে বললে অনেককে। হ্যাঁ, ওনার কথার ভেতরে কোনো মিথ্যে ছিল না। মিথ্যে ছিল একটা জায়গা, সেটা হলো তোর ছবি। তোকে অনেক অনামিকা ভাবতে শুরু করে, আর ওর ভেতরে একটা মারাত্মক অনুশোচনা বোধন সৃষ্টি হয়। ও এটা বিশ্বাস করতে শুরু করে নিজের ভালোবাসার অনামিকাকে খুন করেছে। কিন্তু আমি তো জানি ও অনামিকাকে খুন নয়, খুন করেছে অনামিকার বোন প্রকৃতিকে। এরপর যখন অনেক বাড়িতে আসলো, আমি তার আত্মা সেজে ওকে এমনভাবে ম্যানিপুলেট করি যে সুইসাইড করতে বাধ্য হয়। আমি জানি কাউকে দিয়ে স্বেচ্ছায় সুইসাইড করানো কাজ মোটেও সহজ না, কিন্তু অনেকের জন্য সেটা সহজ ছিল। কারণ অনেক যতই খারাপ হোক না কেন, অনামিকার প্রতি ওর ভালোবাসার কোনো কমতি ছিল না। অনামিকাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসত অনেক, সেটা নিজের প্রাণ দিয়ে প্রমাণ করে দিয়েছে। কিন্তু আমি কি করতাম বল? অনেক আমাকে যতই ভালোবাসুক না কেন, আমি কখনোই এমন কাউকে ভালোবাসতে পারি না যে শুধু আমাকেই ভালোবাসে। যে স্বামী নিজের স্ত্রীকে খুন করতে পারে, গুন্ডা দিয়ে ধর্ষণ করাতে পারে, তাকে আর যাই হোক ভালোবাসা যায় না। আমি অনেকের সমস্ত পাপ কুকর্ম থেকে মুক্ত করে দিয়েছি, সেই সাথে সম্পন্ন করেছি পরিণীতার প্রতিশোধ, অনামিকার প্রতিশোধ। 8 মাস পর হাসপাতালে একটা ফুটফুটে ছেলে সন্তান জন্ম দিয়েছে অনামিকা। পরিণীতি এখন সারা দুনিয়ার কাছে অনামিকা। নিজের আর মিথ্যে পরিচয় আড়ালে রাখতে চায়নি সে। অনামিকা এটা জানে না এই সন্তানটা অনেকের না, সেদিন রাতে দুর্ঘটনার ফসল। তবে সেটা ওর কাছে গুরুত্বপূর্ণ নয়, কারণ অনামিকা একজন মা। ও শুধু এটুকু জানে সন্তানটা নিষ্পাপ, ওর কোনো কলঙ্ক নেই, না অনামিকার আছে। কারণ সে স্বেচ্ছায় নিজের শরীর কোনো পরপুরুষের কাছে বিকিয়ে দেয়নি, তাই নিজের উপর কোনো প্রকার ঘৃণা, সংকোচ বা অনুতাপ বোধ করছে না অনামিকার। অনেক বা সেদিন গুন্ডার দল যেই হোক না কেন, একটা অমানুষের ঔরস নিয়ে ওর জন্ম হয়েছে, এটা ঘোর সত্যি। অনামিকা নিজে শিক্ষা দিয়ে এই অমানুষের সন্তানকে মানুষ সত্যিকারে মানুষ করে তুলতে চায়, আর সেটাই ওর জীবনের একমাত্র লক্ষ্য। সমাপ্ত। পরিণীতার প্রতিশোধ। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।